ফকির মজনু শাহের সাথে এখানে ইংরেজদের যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে সৈনিকদের রক্তে রঞ্জিত হয়েছিল এই বিলের পানি। বন্ধুরা, বগুড়ার আদমদিঘি থেকে আজ আপনাদের দেখাবো এই উপজেলার অন্তর্গত রক্তদহ বিল। প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এই বিলটির সাথে জড়িয়ে রয়েছে পলাশীর পরবর্তী ব্রিটিশ বিরোধী আন্দোলনের এক রক্তাক্ত ইতিহাস। আজকের ভিডিওতে বিলের সৌন্দর্য তুলে ধরার পাশাপাশি আমি জানাবো 250 বছরের পুরনো ইতিহাসের এক বিরক্ত গাথা ছিল। আমরা পূর্বেতে শুনেছি এখানে প্রতি বছর একটা করে মানুষ খাতো, নৌকায় চলাচল, এখানে তো গাড়ি ঘোড়া চলাচল নাই, শুধু নৌকায় আমাদের এই যে 20টা বা 50টা গ্রাম চলাচল করতো। এদের মধ্যে নৌকায় ডুবিয়া হয়তো একটা মানুষ হারা গেছে বা খায়া ফেলাছে, এটাই আমরা শুনতাম। বলেছেন ছেলে সন্তান হলে হাসি দেয় জায়গায় কবর বলতেন, কিন্তু দেখেন আপনি হাসি নিয়ে আসছেন, বাজার করছি, সব করছেন, এটা আপনার মোরগের তুলনায় এটা ছুঁই হয় কেমন, ছুঁই হয় কেমন আপনি বলেন। দেখেন দাদু ভাই দাদু ভাই দাদু ভাই এটাই সেই রক্তদহ বিল। এই রক্তদহ বিলের অনেক ইতিহাস ঐতিহ্য আছে। সেই মজনু শাহ, ফকির মজনু শাহর ইতিহাস, এবার এখানে সিপাহী বিদ্রোহ এবং ব্রিটিশ বিদ্রোহর যে ইতিহাস তা অর্জিত। রক্তদহ বিলের যে সৌন্দর্য, রক্তদহ বিল যে প্রাচীনত্ব সবই রয়েছে এখানে। বিশাল আকৃতির এই বিলটি আপনি ঘুরে ঘুরে এর সৌন্দর্য অবলোকন করতে পারবেন, সেই সঙ্গে আপনার মনের যে তৃপ্তি সেটাও নিবারণ করতে পারবেন সেই রক্তদহ বিলে। রক্তদহ বিল শাপলা, শালুক আর নানাবিধ জলজ উদ্ভিদে সবুজ হয়ে ওঠা বিলের অন্তরালে রয়েছে রক্তাক্ত ইতিহাস। এই ইতিহাস তেমন আলোচনায় আসেনি এবং গণমানুষের সামনে তেমন উন্মুক্ত করা হয়নি। যে ইতিহাসে রয়েছে দুর্বার আকর্ষণ, তেমনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাক্ষী এই রক্তদহ বিল। ভাবতেই অন্যরকম লাগে। রক্তদহ বিল দেশের উত্তর অঞ্চলের এক অন্যতম বিল। এটি বগুড়া জেলার আদমদিঘি উপজেলায় এবং নওগাঁ জেলার রানীনগর উপজেলায় জুড়ে বিস্তৃত। 13টি খাল ও অন্যান্য জনপদ রক্তদহ বিলের মধ্য দিয়ে প্রবাহিত। এই বিল দিয়ে এক সময় বড় বড় বজরা তথা নৌযান চলাফেরা করত সারা বছর। প্রায় 900 একর বিস্তৃত এই বিলের এক সময় প্রচুর মাছ পাওয়া যেত। এ বিলে বোয়াল, চিতল, আইর, গোজার, পাবদা সহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ পাওয়ার ব্যাপক সুখ্যাতি ছিল। এখন বর্ষাকাল ছাড়া বিলের সিংহভাগ জায়গা পানি থাকে না, মাছ প্রায় হারিয়ে গেছে। তবে শুকনো মৌসুমে ধানের বাম্পার ফলন হয় এ বিলে। বন্ধুরা, আপনারা দুদিক দিয়ে এই বিলে আসতে পারবেন। একটি আদমদিঘি বাস স্ট্যান্ড থেকে, অপরটি সান্তাহার রেল স্টেশন হতে। আদমদিঘি বাস স্ট্যান্ড থেকে দূরত্ব 8 কিলোমিটার। অটো রিক্সা ভাড়া নিতে পারে যাওয়া এবং আসা 200 থেকে 250 টাকা। আর সান্তাহার থেকে দূরত্ব 5 কিলোমিটার। পার হেড অটো ভাড়া নিতে পারে 20 টাকা। এবার আমরা জানব রক্তদহ বিলের ইতিহাস। 17 শতাব্দীর শেষের দিকে ফকির মজনু শাহ আদমদিঘির আশেপাশে এলাকার
ইংরেজদের দোসর জমিদারদের হাত থেকে প্রজাদের বাঁচাতে আবারও তৎপরতা শুরু করেন। সে সময় প্রজারা জমিদার ও ইংরেজদের দ্বারা প্রতিনিয়ত অর্থনৈতিক ও শারীরিকভাবে নির্যাতনের শিকার হতো। তাদের ওপর এমনভাবে কর ধার্য করা হতো যা পরিশোধ করতে গিয়ে সর্বশান্ত হতে হতো। ফলে প্রজাদের বাধ্য হয়ে জমিদারদের ন্যায় গোমস্তা এমনকি ইংরেজদের সাধারণ সিপাহী ও কর্মচারীদের নিকট থেকে অতিরিক্ত সুদে টাকা ধার নেওয়া ছাড়া গত্যন্তর ছিল না। এই ধারের টাকার সুদ আদায় করতে শক্তি প্রয়োগ করা হতো। এভাবে প্রজা শোষণ যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে ঠিক সেই সময় অর্থাৎ 1786 সালে এই এলাকায় অস্ত্রধারী সন্ন্যাসী ও ফকিরদের সাথে নিয়ে ফকির মজনু শাহ এর আগমন ঘটে। সে সময় আদমদিঘির অধিকাংশ এলাকা ছিল গহীন আরণ্যকবৃত্ত এলাকা। তারা এসব আরণ্যক থেকে বের হয়ে এসে ইংরেজ শাসকদের ও এদের দেশীয় দোসর জমিদারদের ওপর হামলা চালাতে শুরু করেন। যেখানে প্রজা নিপীড়ন হতো সেখানে মজনু বাহিনীর উপস্থিতি ঘটত। প্রজাদের সমর্থন নিয়ে ফকির মজনু বাহিনী অভিযানে ইংরেজ ও জমিদারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মজনু বাহিনী জমিদারদের কাছ থেকে নির্ধারিত চাঁদা আদায় করে গরিব প্রজাদের বিলিয়ে দিতেন। তৎকালীন জমিদারদের মধ্যে কয়েকজন জমিদারকে অপহরণ করে আদমদিঘি করই গ্রামের গভীর অরণ্য থেকে লুকিয়ে রেখে মুক্তিপণ আদায় করে আবার ছেড়ে দিত। একসময় করই জমিদার শ্রীকৃষ্ণ চৌধুরী মজনু শাহের ভয়ে ভীত হয়ে রাতের আধারে পালিয়ে ময়মনসিংহে আশ্রয় গ্রহণ করেন। তবে এখানে উল্লেখ করা প্রয়োজন যে আদমদিঘির সাতিয়ান গ্রামের জমিদারের কন্যা রানী ভবানী তখন নাটোরের জমিদার ছিলেন। তখন ফকির মজনু শাহর বাহিনী শুধুমাত্র রানী ভবানীকে অত্যন্ত সমীহ করতেন। বিভিন্ন গ্রন্থে থেকে প্রাপ্ত তথ্য মতে জানা যায় ফকির মজনু নিজ হাতে রানী ভবানীর নিকট পত্র লিখে তার সফলতা কামনা করেছিলেন। যখন জমিদার ও ইংরেজ সরকার এদের দমন করার জন্য সেনানায়ক লেফটেন্যান্ট আইনস্টাইনের নেতৃত্বে একটি বড় আকারের বাহিনী প্রেরণ করেন, এ সংবাদ পাওয়ার পর দুর্ধর্ষ ফকির বাহিনীর সদস্যরা 24 ঘন্টার নোটিশে করই জঙ্গলে এলাকায় সমাবেত হন। এদের ইংরেজ সৈন্যরা আত্রাই নদী হয়ে নৌকাযোগে বিল ভোমরা দিয়ে গোপনে করই জঙ্গলে ঘেরাও পরিকল্পনা করে। এ সংবাদ পেয়ে মজনু বাহিনী এগিয়ে এসে বিল ভোমরায় তাদের বাধা দিলে উভয় পক্ষ প্রচণ্ড যুদ্ধ বাধে। এ যুদ্ধে উভয় পক্ষের প্রচুর লোক হতাহত হওয়ায় বিল ভোমরার পানি রক্তের জোয়ারে লাল রং ধারণ করে বিল ভোমরার ঐতিহাসিক রক্তদহ বিল নাম ধারণ করেন। এ যুদ্ধে মজনু শাহ এর একজন শীর্ষ সহযোগী শহীদ হন। তার লাশ ওই বিলের মধ্যে এক উঁচু স্থানে দাপন করা হয়। ফকির মজনু শাহের সহযোদ্ধা এখানে শায়িত, কিন্তু এখানকার স্থানীয় মানুষ এই যোদ্ধার কবরকে কি বানাইছে একটু ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। ইতিহাসকে বিকৃতি করে কি তৈরি করা হয়েছে। হ্যাঁ, পোলা মাজারে দিছো সেই পোলা। আমার সামনে যে গাছটি দেখতেছেন এই গাছটির নিচেই দরগা শরীফ। রক্তদহ বিলের ঠিক মাঝ প্রান্তে এই দরগা শরীফটি অবস্থিত। এইখানে কোনো কবর নেই, কিন্তু এইখানে মানুষ এই দরগা শরীফে কি করে, মানত করে, তাদের আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে। ধারণা করা হয় বা লোককথিত আছে যে হযরত শাহ সুলতান রহমতুল্লাহ এখানে এসে কোনো এক সময় বিশ্রাম নিয়েছিলেন এবং সেই স্মৃতি বিজড়িত স্থানটি ঐতিহাসিক করে রাখার জন্য এটা দরগা শরীফ হিসেবে গণ্য করা হয়। এই উদ্দেশ্যেই মানুষ এখানে আসে তাদের মানতের উদ্দেশ্যে। জিনাত থেকে এখানে কি খিচুড়ি রান্না করেছেন? পোলাও কি মাজারে দেওয়ার জন্য? দুইটা মোরগ দিয়ে। ভাই আমার ভিডিও করবেন খাওয়া। আচ্ছা,
আবাদ পুকুর থেকে। ও কি খাসি টাসি জবাই করে নিয়ে যাচ্ছেন? মুরগি কয়টা মুরগি নিয়ে যাচ্ছেন? 6টা মুরগি। আমরা তো খেতে আসলাম কিন্তু কয় কেজি চাল রান্না করবেন? 10 কেজি। সব দেওয়া হয়, যাই যাই খাই তার এই কি নিয়তে দিবেন? নিয়তটা কি? হলেন নিয়তে। কোন সোল? এই সোল কই? সোল কই? সমস্যা নাই, সমস্যা নেই, কোনো সমস্যা নাই। আপনার মিষ্টি দিবে আসে, মিষ্টি দিতে এসেছেন? কই মিষ্টি আপনাদের? আমাকে ব্যাগে তাসে দিবি, বিলাই দিছি। বন্ধুরা এই যে আমাদের মিষ্টি খাওয়াবে, এই বাতাসা, সেই পুরানো এটাও ঐতিহ্য মিষ্টি, বাতাসা। হ্যাঁ পুরানা জিনিস। পুরানো ঐতিহ্যের মিষ্টি। হ্যাঁ কতগুলো নিয়ে এসেছিলেন? 10 কেজি। 10 কেজি। হ্যাঁ ওই যে ওইটুকু হলেই হবে। বাতাসা বলে, আপনাদের কি বলে? এটা আমাদেরও এটা ওই যে বিড়ি চাউল বলে, মাথায় হাত দেয় না, তাই একটা শাখা বানাচ্ছে। ও দিয়ে একটু ঝাড়া দিচ্ছে। বুঝতে পারছি। তাহলে এইখানে কোনো কবর টবর নাই? না, এখানে দরবার শরীফ। এইখানে কি? এখানে বসে মানুষ প্রার্থনা করে। ও মানে এইখানেই প্রার্থনা করে? এই জায়গাটা যায় না, বসে এখানে। মানতের জন্য এসেছো? এটা কোথায় বলো তো? কি দরগা? কুসমুরি দরগা। কুসমুলের কুসমুরি দরগা। এই তুমি ছেলে সন্তান হলে খাসি দেয় জায়গায় তবারক দিল, তাই না? কিন্তু দেখেন আপনি খাসি নিয়ে আনছেন, বাজারে করছেন, সব করছেন, কিন্তু এই যে আপনার মোরগের তুলনায় দরকার, এক বাটি দাও নিয়মই দিল। তাহলে এটা ছই হয় কেমন? 2 বাটি দিতে হয়, ছই হয়, তাহলে গাও এটা তো আপনি ছই করতে হবে। নিয়ে আসেন, এখন বাচ্চারা চলে আসে। বসে এই যে গাছ আমরা মানুষের, এটা মানুষের দিয়েছে তোমার, এটা লেবার জন্য দেওয়া গেছে, এটা মানুষের দেওয়া গেছে লেবার জন্য। দেওয়া লাগবে দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই। না শুনবো না। এসেছেন? হ্যাঁ আর মুরগি নিয়ে মুরগি কয়টা মুরগি নিয়ে এসেছেন? এই 2টা নিয়ে আসছি, 2টা দিয়েছে একজন। দুটো একজনকে কাকে দিলেন? দুটা দিল আমাদেরকে। ও আপনাকে দেরি কি দিল? দুজন হ্যাঁ। দিয়ে এক জায়গায় রান্না হবে। ও কোথা থেকে এসেছেন? আমরা এই দুমনা থেকে। দমদম থেকে। আপনার নিয়ত কি ছিল? নিয়ত কি ছিল? না আমাদের এমনি এই একটা সিম্পল পিকনিক সিস্টেম। ও পিকনিক সিস্টেম। অনেকগুলা মাংস দেখতেছি। আপনাদের মানুষ কতজন এসেছে? আপনি কি সাথে এসেছেন না আপনি এখানকার? আমি এমনি একাই আলছি বাবা। ও আলছি ওই ধান মামা তো ভাই এদেলা সলপেলের আর বিটি সলপল আসেনি, ও তাই না এলা সংগ্রহ করে। এটা আপনাদের পিকনিক না? তাহলে তো আপনাদের সাথে দাওয়াত নিতে হয়। ধাপ দেয় ওখানে তো অনুষ্ঠান। হ্যাঁ এই ধাপে ওখানে চলে যায়, এক ধাপে ওখান থেকে এক ধাপে চলে যায় আপনি ওই যে মহাস্থান, যেটা গোর বলা হয়, মানে যে ঘাট, শিলাদেবীর ঘাট বলা হয়। এই শিলাদেবীর ঘাটে পুষে গেছে। ওখান থেকে আস্তে আস্তে এই আপনার বহরম বাবা নামে যে একজন ব্যক্তি আছে, ওনার সুজনেই কিছু উনি দায়িত্ব পালন করেছে। করার পরে ওখানে তারও অবস্থান হয়ে যায়। আর হয়তো ইতিহাস তার জীবনে আছে। আপনি কিছু জানেন? এইটুকুই আর কি জানবো। এইটুকুই না? রক্তদহের বিল, রক্তদহের বিল। দহের মানে এখানে একটা দহ ছিল। আমরা পূর্বেতে শুনেছি এখানে প্রতি বছর একটা করে মানুষ খাতো, নৌকায় চলাচল। এখানে তো গাড়ি ঘোড়া চলাচল নাই, শুধু নৌকায়। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর সেই সঙ্গে ভিডিওটি অবশ্যই ফলো দিতে ভুলবেন না এবং ভিডিওটি অবশ্যই শেয়ার দিয়ে অপরকে দেখার সুযোগ করে দিবেন।